হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত ফ্রম আফনান্স মম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বেশ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, আমার অনেক ঠান্ডা লেগেছে, যার জন্য আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছিল না। আসলে এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু এখানে ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গলাটা বসে গিয়েছিল, গলা দিয়ে কোনো রকম সাউন্ড বের হচ্ছিল না। যাই হোক, এখানে সকাল সকাল আমি চলে আসলাম কিছু পুঁইশাক নিতে। যেহেতু বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু পুঁইশাক রান্না করি। আর যেহেতু নিজেরই করা বাগান, তো খেতে তো আরও বেশি মজা লাগে। দেখতে পারছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। সবাই প্লিজ একটু মাশাল্লাহ বলে দিবেন আমার গাছগুলোকে। আর পুঁইশাকটা হলো এমন একটা গাছ, আপনার কোনো রকম চর্চা পরিচর্যা ছাড়া খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখুন, আমি কিন্তু তেমন কিছুই করিনি। অন্য গাছে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সার, কীটনাশক এসব ইউজ করা লাগে। আমি আমার পুঁইশাক গাছে শুধুমাত্র চাল আর ডাল ধোয়া পানি দিই কয়েকদিন পর পর। আর হচ্ছে আপনার একদিন মাঝে আপনার সবজি খোসা পচা পানি দিয়েছিলাম। সবজি খোসা পানি দেওয়াতে আমার মনে হয়েছে কি গাছের পাতাগুলো অনেক বড় হয় সাইজে, কিন্তু আমি এরপর থেকে আর দেবো না, কারণ এই সবজি খোসা পচা করতে যে পরিমাণ হ্যাসেল নেওয়া লাগে, এত দুর্গন্ধ হয় বারান্দার মধ্যে, আর আপনার অনেক বেশি মশা বেড়ে যায়। তো আমি আর ওটা করব না, আমার ওই চাল ডালে পানিতেই হয়ে যাবে বাবু। যাই হোক, বলেন তো দেশে কি হচ্ছে এটা আসলে? একটা না একটা দিন, একটা না একটা কিছু লেগেই থাকে। কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে বলেন তো? আমি তো আমার জীবনকালে এতদিন ধরে বৃষ্টি হতে আসলে কখনোই দেখিনি। যাই হোক, মাঝে মাঝে দেশটা নিয়ে খুবই হতাশ হয়ে যায়। আবার ভাবি না, এই যে দেখুন আমাদের বন্যার সময় বন্যাটা হয়েছে আসলে ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, অথচ সারা দেশের মানুষ যেভাবে বন্যাতদের হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এটা দেখলে মনে হয় আমরাই পারি আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, তাই না? শুধু দরকার একটু প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আমার পক্ষে যতটা সম্ভব আমি বন্যার্থদের হেল্প করার চেষ্টা করেছি। আমি চাইবো আপনারা সবাই কিছু না কিছু হেল্প করবেন। আমরা যদি 100 টাকা করেও দেই, তাও কিন্তু ওইটা সবাই মিলে একটা বিরাট একটা অ্যামাউন্ট হয়ে যাবে, ওনাদের ওটা অনেক হেল্প হবে। আর আমি সবাইকে একটা অনুরোধ করব, আপনারা প্লিজ যারা ত্রাণ দিতে যাবেন ওদেরকে কখনো কোনো ছবি তুলে ফেসবুকে দিবেন না, কারণ ওনারা ত্রাণ নিতে অভ্যস্ত না, ওনারা আমাদের মতোই মানুষ, ওনারা পুরোপুরি পরিস্থিতির শিকার। এটা পুরাটাই আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ চাইছেন দেখে ওনারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে। তো যাই হোক, এখানে সকাল সকাল আপনাদের বাবা কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমার বাসায় মোটামুটি সব সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করা লাগে, যেহেতু আফনান খুবই পছন্দ করে চিংড়ি মাছটা। আর ও যদি সবজি খেতে না চায় তখন আমি চিংড়ি মাছটা ওকে বেছে বেছে খাওয়াই আর কি। আর এখানে চিংড়ি মাছগুলো খালা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। আমি করে কি চিংড়ি মাছ একসাথে বেশি করে নিয়ে এসে এভাবে তেলের মধ্যে দিয়ে আপনার হলুদ লবণ দিয়ে আপনার ভেজে রেখে দিই, ফ্রোস্ট করে রেখে দিই। তারপর আপনার যখন লাগে সবজিতে দিতে হলে সবজিতে যখন যতটুকু লাগে বের করে আমি সুন্দর মতো রান্না করে ফেলি। এই থেকে কিন্তু আপনার দেখা যায় কি আপনার সময়টা বেঁচে যায়। যখন রান্না করতে যাবেন তখন আপনি খুবই সহজে আপনার যে কয়টা চিনি লাগে নিয়ে আপনি খুব সহজে রান্নাটা করে ফেলতে পারবেন। আসলে ছোট বাচ্চার মা অনেক কিছুই টেকনিক করে চলা লাগে, নতুন নতুন পন্থা অবলম্বন করেই চলি। যাই হোক, চিংড়ি মাছটা আমি মেনলি এইভাবে রাখি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন সবজি চিংড়িটা যদি আপনি অনেক দিন পর্যন্ত রেখে দেন কেমন একটা আষ্টে গন্ধ করে, আর একটা কালো রঙের মতো হয়ে যায়। তো আমার কাছে মনে হয় কি তখন টেস্টটাও কেমন যেন চেঞ্জ হয়ে যায়, আমার কাছে জিনিসটা ভালো লাগে না খেতে। তো আমি অনেক ভেবে ভাবলাম যে কি এভাবে করে রেখে দেখি। তো আমার কাছে মনে হচ্ছে এটা 1-1.5 মাস ইজিলি আপনি এভাবে রেখে দিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আর যখন যখন আপনার আসলে টেস্টের পরিবর্তন হয়ে যায় তখন আসলে চিংড়িটা খেতে ভালো লাগে না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপু ভাইদের বলছি আমার ছোট্ট পেজটাকে গ্রো করতে একটু হেল্প করবেন। আমার ফেসবুকে একটা পেজ আছে আফনান্স মম দিয়ে, আপনারা ওইটাতেও চাইলে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। আর যারা
নতুন সাবস্ক্রাইবার তারা আমার সব আপডেট পেতে আপনারা বেল আইকনে একটা প্রেস করে দিলে আমার সব আপডেট আপনাদের কাছে চলে যাবে। তো এভাবেই আমি চিংড়ি মাছগুলো এভাবে রেখে দিই, আমার যখন দরকার হয় তখন আমি আসলে রান্না করে নিই। আর এই যে আমি একটা ঠান্ডার কথা বলছিলাম, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে ইদানিং। আসলে না, এই ঠান্ডাটা আমার আগে কখনোই ছিল না। আমি এটা খেয়াল করেছি করোনা টিকাগুলো দেওয়ার পরে না, আমার এখন দেখলাম এত বেশি ঠান্ডা লাগে। আর ঠান্ডাটা না মানে আপনার সহজে যেতে চায় না, 10-12 দিন তো মিনিমাম থাকবেই। আমার কাছে মনে হয় কি এটা করোনা টিকার সাইড এফেক্ট নাকি কি, আমি আসলে জানি না। কারোর সাথে কি এমন হয়েছে? আর যদি এমন হয়ে থাকে আমাকে জানাবেন। আর এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, ওইটাও যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আফনানের পাপা আসার সময় ওর জন্য একটা কেক নিয়ে এসেছে। ও তো ভেবেছে ওর আজকে বার্থডে, খুবই খুশি, কেক টেক কেটে সে আমাদের থেকে গিফট খুঁজে। তো বললাম বাবা, বছরে তো একবারই বার্থডে হয়, তুমি তো গিফট পেতে পারো না? পাপা যদি তোমার জন্য প্রতিদিন কেক আনে, তুমি কি গিফট প্রতিদিন চাও? বা সে তো কারো কথা শুনতে রাজি না। আর আমার বাচ্চাটা মাত্র 3 বছর হয়েছে, এরই মধ্যে তার জেদের পরিমাণ এত বেড়েছে। আপুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন আসলে এই টোটলারদের কিভাবে জেদ কমানো যায় আমাকে একটু জানাবেন। আমি খুবই চিন্তিত এটা নিয়ে, আসলে ওর জেদটা কিভাবে কমাবো। যখন যেটা চাই সেটা তো চাই, এই যে অবস্থা। যেহেতু শরীর খারাপ ওই জন্য আফতানের বাবা রাতের খাবারটাও বাইরে থেকে নিয়ে এসেছেন। এরকম মাঝে মাঝে রাতে বা দিনে যে কোনো সময় বাইরের খাবার খেতে ভালোই লাগে রান্নাবান্না ছাড়া। থ্যাংক ইউ আফনানের আব্বু এইভাবে খাবার নিয়ে আসার জন্য। আপনারাও মাঝে মাঝে রান্নার থেকে ছুটি নিয়ে বাইরে খেতে চলে যাবেন অথবা বাসায় নিয়ে এসে খাবেন, হ্যাঁ ভালোই লাগবে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্টখাটো ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।